হেডফোন নিতে ভাইয়ের রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্নদেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না। হয়তো আমি এখানে আসবো আশা করিনি। ছি ভাইয়া ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে। জান্নাত, তোমাকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকে। ছি ছি ছি। আবির, প্লিজ কাউকে কিছু বলো না, প্লিজ। আমি তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে গেল। এলাম আমার রুমে, নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ার সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাউকেই বা এ কথা বলবো কি করে? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল ব্যাগে। কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই, আবির, সকালবেলায় কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয় পালাচ্ছ? তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কি করে ভাবলে? আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনেই আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘেন্না হচ্ছে। এদিকে ভাই এসে আমাকে ইচ্ছে মতো লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি আহ উহ করতেই লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে এসছে। আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে। নিজের ভাই আর অপরাধ ঢাকতে আমাকে ভেবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভধারিণী মাও আমাকে চিনতে পারল না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কী করে পারল আমার শরীরের থেকে এত রক্ত ঝরাতে? এসব ভেবে দু চোখ দিয়ে যেন অশ্রু বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে। আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছর আমি স্পর্শও করলাম না। সে কি করে ভাইয়ার বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না। আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজী আসলো। আবিরও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ের বাড়ি ঠিকই, কিন্তু কারোর মনে আনন্দ নাই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ের ও হাতে প্রচণ্ড ব্যথা করছে। তবু কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মা গো, আমি তোমার কথা রেখেছি। মা, আমি জান্নাতকে বিয়ে করেছি। জানিস মা, তোর যে মরা মুখ আমার সহ্য হবে না। জানিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। আমার বাবা মা অনেক আগেই পরকায়ে চলে গেছে। জানি না সে থাকলে হয়তো আরও অনেক মারত, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পাইছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে, যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিও। ইতি, তোমার কলিজার টুকরা। বাসায় দেয়াল টপকে বাইরে আসলাম। চলছিল দূর অজানা সামনের রেল স্টেশনে ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কী যেন লাগলো, তাকিয়ে দেখি একটা লাগেজ। কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরে স্টেশনে আসতে আশেপাশের সিটে সবাই নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে লাগেজটা। খুলতে অবাক হয়ে যাই।
লাগেজের টাকা দিয়ে ভর্তি। কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা কোনো ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম। হ্যাঁ, তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে। জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। 1262 তেজগাঁও, ঢাকা। এখন কি করব বুঝতে পারছি না। এতগুলো টাকা, টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসছি। আম্মুর জন্য মনটা কাঁদছে। জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজে লেখা এই ঠিকানা সিএনজি করে যাচ্ছি আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা কারোর পিকআপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিটিকে থামিয়ে দিয়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পাইছে, মাথা ফেটে গেছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে, রক্ত বের হচ্ছে। ভাইয়া একটু এদিকে, লোকটিকে হাসপাতালে নিতে হবে। বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে। সিএনজি চালক লোকটিকে বললাম। ভাই ছাড়ুন তো এসব। আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে। এসব পুলিশ দেখবে। আপনি গাড়িতে উঠুন। আপনাকে ডাবল ভাড়া দিব, লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটির অবস্থা আরও খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনে একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি ওনার কি হন? ছেলে। এক্ষুনি ক্যাশ কাউন্টারে 5 লক্ষ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওকে ডাক্তার, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করেন। কি করব ভাবছি, আমার কাছে তো আর 500 টাকাও নেই। এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানো ফরজ। তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটি অপারেশন থিয়েটারে নিল। একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। এই ফোনটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন, আর 1 ব্যাগ ডাক্তার, আমার শরীর থেকে 2 ব্যাগ নিন প্লিজ। তাছাড়া আমি এখন রক্ত কই পাবো, আমার শরীর থেকে নিন প্লিজ। না না, তা কি করে হয়? পাশে থাকা ডক্টর বলল। অনেক রিকোয়েস্ট করার পর নিল। কিছুক্ষণ পর রিংটোন বেজে উঠল। লোকটির ফোনে ফোন দিচ্ছে, রিসিভ করে সালাম দিলাম। কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? ওপাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, আপনার বাবার অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটিও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপরিয়র মতো। আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? হ্যাঁ ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি। এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলেই গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে আসে। তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আন্টি এই নেন ফোন ও মেডিসিন, এগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। হায় রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাইরে এসে কাগজের ঠিকানা যাওয়ার জন্য সিএনজি উঠলাম। তেজাঙ্গ এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে এসে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন? সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পাইলাম, কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর ফুলে গাছও লাগানো। ভাই এটা কি 1206/2 বাসা? দারোয়ানকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনি কে? আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। ওকে দাঁড়ান ম্যাডাম, একটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ওকে ভিতরে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম, এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর। এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলেছি। কই গেল? পকেটে তো ছিল না। কি হলো? কি বিড়বিড় করছেন? কিসের টাকা? কই দেখি। লাগেজের চেনটাই খুলে দেখুন। ইমির বাবার তো এই টাকা নিয়ে আসার কথা, উনি কই? আমি জানি না, আমি তো আমাকে কথা বলতে না দিয়ে। তুমি আবার ইমির বাবাকে খুন করনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেলে, মারধর করে, মুখে পেঁচিয়ে রাখে, কথা বলতে পারছি না। টাকা গোনার পর এখানে তো 95 লাখ, আর বাকি 5 লাখ টাকা কোথায়?
সিঁড়ি দিয়ে নামছে। একই মেয়েটিকে তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি। ওই কুত্তার বাচ্চা, বল আমার বাবা কই? আটকে রেখেছিস কোথায়? আম্মু, পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেলে আমাকে ডিমান্ড দেওয়া হয়েছে, তাই ইচ্ছা মতো 3rd ডিগ্রি দিচ্ছে। এই কুত্তা, বল আমান সাহেবকে কই রাখছিস, আর 5 লাখ টাকা বের কর। এদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। কি? আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলে নাই। তাহলে উনি কে, যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল? চিনি না তো। ওহ, এই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো। গুড। হয়তো আপনারা বড় লোক, পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনারা ছোট লোক, বলতেও ঘৃণা হচ্ছে। মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লাখ টাকা জমা দিছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না। মা ও মেয়ে নিঃসুপ। নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ। এখন রোগীর কাছে যাওয়া যাবে না। ডাক্তার ও নার্স চলে যায়। এদিকে লাকি মনে অনেক কষ্ট পায়। ও আম্মু কান্না শুরু করে দেয়। আম্মু, আমি এটা কি করলাম আম্মু? কাঁদতে কাঁদতে বলতেছে লাকি, এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না। কাঁদিস না মা, কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস। তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে। এদিকে সে কাজটাও হারিয়ে ফেলছে। আবিরকে এত মারার পরও আবির ব্যথায় চিৎকার করছে না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও আবিরের মনে অনেক বেশি ব্যথা। অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লাখ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমান সাহেব খুব ভালো মানুষ। এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকাই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফিরাই দিতে আসতো না। যাই গিয়ে ছেলেটিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আনি। আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। বাবা, তোমার নাম কি? আবির। আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ। বাবা, আমাকে মাফ করে দিও। না আঙ্কেল, আপনি কেন মাপ চাইছেন? আমি আপনার 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যক্তির চিকিৎসা করিয়েছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দিব। না বাবা, লাগবে না। আর তুমি তো টাকাটা নেওনি, একজনকে সাহায্য করেছো। না আঙ্কেল, আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব। তো কি চাকরি করবা? দেখি কি চাকরি করা যায়। আর আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিচ্ছি, এখন রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল, আমি কার চালাতে পারি। ও, তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও। মাসিক 25,000 টাকা করে বেতন পাবা। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার অনেক উপকার করলেন। আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন। বাপি, তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? না মামুনি, আবির চোর নয়। ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডাক্তারকে দিয়েছে। ছোট লোকটা বানিয়ে বলল আর তুমি বিশ্বাস করলে বাপি? না রে মা, বাবা তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানেই থাকবে। বাপি? অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনু, বোঝাবো মজা কাকে বলে। এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিয়ে নেয় আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে। কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায়। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে গোঙাতে লাগছে। সাহেব, ছেলেটা ফ্লোরে পড়ে গোঙাচ্ছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে। গল্প করতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাই ব্যথায় শরীরে জ্বর আসে। কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারেন। পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভেতরে আসতেই লক্ষ্য করলো সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছে। আমাকে দেখে দৌড়ে আসে লাকি। আমাকে মাফ করে দাও প্লিজ, আমার পায়ে পড়ি। আমি সেদিন বুঝতে পারিনি। এই কি করছেন? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। আগে বলো মাফ করছো? আরে আমি সেদিন কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে?
আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ। ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। ও আল্লাহ, আলাকের অশেষ ধন্যবাদ। কিন্তু আপনার এই অবস্থা কেন? কই থেকে আসলেন? মামনি, আবিরকে ডাক্তার রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। কি রে লাকি, তুই ছোট লোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তো আমার নিজের চোখকেও এখনো বিশ্বাস করতে পারছি না। তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। আঙ্কেল কেমন আছে? ভালো আছে এখন, আজকে হসপিটাল থেকে রিলিজ দেবে। কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোটটার কি সম্পর্ক? তুই যাকে চোর ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। ও, জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতেই লাকির কথাগুলো শুনতে পায়। তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে। লাকি, বাবার নাম রহমান সাহেব। আঙ্কেল। আচ্ছা মামনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে? তোদের মানে আবির তোর কি হয়? আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। ওহ, ছেলে অনেক কিউট তাই না? কিন্তু আগে তো কখনো দেখিনি। 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবেই না বা কেন? পুলিশের যে পিটানি খাইছে। কি পুলিশ মারছে মানে? মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দেবে দেবে ভাব। ভেবেছিলাম পুলিশ শালায় হাড়হাড্ডি ভালোভাবে ভেঙে দেবে, কিন্তু তেমন কিছু করেনি ছোট লোকটাকে। চুপ কর তুই, আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে এক বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকালে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সব কিছু বলে। সব কিছু শুনে রহমান সাহেব কেঁদেই ফেলে। ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। ওকে আব্বু, কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালোই, আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি তোমায় আম্মু। আম্মুর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির, এখন কেমন আছো? অনেকটা ভালো আছি আঙ্কেল। ওহ গুড, খাইছো? আঙ্কেল। আঙ্কেল, একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়, কিন্তু আন্টি একবারও তো আমার সামনে আসলো না। আমার উপর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। মামনি, ফোনটা আবিরের রুমে দিয়ে আয় তো। ওকে বাপি। এই মিস্টার, আপনার ফোন? আবির ফোনটা হাতে নাই। অনন্যা গিয়ে দরজায় আড়ে পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আবির আম্মুর নাম্বারে কল করে। ভাইয়ার কণ্ঠ। ভাই ফোন তুলেছে, কথা না বলে ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরফাতকে কল দিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আরফাত ভাই, আমি আরিফ। ও ভাইয়া, তুমি কই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। কি এগুলো কি শুনছি? থাক ওসব বাদ দে, আম্মু কেমন আছে রে? বড় আম্মু ভালো নাই ভাইয়া। তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। কি বলিস? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ভাইয়া, তুমি বাসায় ফিরে এসো। না রে, কি করে যাব বল? এই কলঙ্ক নিয়ে যেতেই চাই না। আমি যে তোরে ফোন দিয়েছি কাউকে বলিস না প্লিজ। আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখের পানি ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। ভাইয়া, তুমি কি কাঁদছো? না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে আবিরের এইভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে কে ওই ছেলেটা। মনে অনেক কষ্টে বাসা থেকে চলে আসে। আবির আম্মুর কথা ভেবে ঘুমোতে পারেনি। পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আবিরকে দেখতে আসে।
আবিরের রুমে যেতে দেখে আবির আগে থেকে কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। কি হয়েছে তোমার মায়ের? আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যে এখানে আমার আপনজনেরা আমাকে বুঝছিল না। কি হলো, চুপ করে আসো কেন? কি বলবো আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। মনে মনে, আমি কিভাবে বলবো? তাদের সত্যি বলবো নাকি মিথ্যে বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আমার বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যার কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। তুমি মিথ্যা কথা বলছো কেন? ওর কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যে বললাম। তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি ওর দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি যে কিভাবে জানলো। না, ওরে মিথ্যে বলতে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয় এদের সাথেই আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়। তাই আমি ওদের সব কিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবার নিচের দিকে তাকালাম। সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকলে নিচে চলে গেল, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তেই আমার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার বৃথার চেষ্টা করলাম। আবারও কান্না করছো কেন? মায়ের কথা মনে পড়েছিল। আচ্ছা বাদ দাও। শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে 12টা বেজে গেছে তা খেয়াল করিনি, তাই আর চলে গেল। আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষণ পরে আজান দিল। আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছেন। তাই আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি শুয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসলো। তোমার শরীর কেমন আছে? এই তো ভালোই। আচ্ছা, ছাদে চলো, ছাদে যাই, তাহলে ভালো লাগবে। আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদে এসে আমি অবাক। ছোট্ট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান আছে। চলো আমরা ওখানে বসে কথা বলি। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকেলটা ভালোই লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে, স্মৃতি মানুষকে কুড়ে খায়। আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। কি ভাবছো? কথা ঘুরিয়ে দেখ, সূর্যটা কত সুন্দর লাগছে। অরূপ বিকেলে পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা প্রকৃতিকে দিয়েছে এক মনোমুগ্ধকর ছোঁয়া। এর মাঝে সৌন্দর্য বাড়িয়েছে সূর্যের উপরে চলে এক ঝাঁক পাখি। অনন্যার সাথে আরও কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধে হয়ে গেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। 1 সপ্তাহ পরে আঙ্কেল বলল, তোমাকে অন্যর সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অন্যর সাথে আজকে শপিংয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। চলো এখনই যাই। আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভ পারি, তাই আর ড্রাইভারকে নিতে হলো না। তাই আমি আর অনন্যা মার্কেটে গেলাম আর অনন্যার পছন্দ মতো ড্রেস কিনলাম। কেনা শেষে অনন্যা আমাকে একটা মোবাইল দোকানে গেলাম আর আমার জন্য একটা মোবাইল কিনলাম। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল। তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে অনন্যা এসে আমাকে ডেকে তুলল আর বলল তার বাবা ডাকছেন।
আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। তখন বললেন, তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো। আমি মনে মনে হঠাৎ এটা বললো কেন? আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আছে, হালকা মেকআপে অনেক অপরিয় লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল, তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি, চলেন ব্যাগ থেকে ঘুরে আসি। বাবা, আমি আর আবির কোথা থেকে ঘুরে আসি? কেন? বাবা, আসলে আবির তো এখানে কিছু চেনে না, তাই ওরে নিয়ে ঘুরে আসি, আর ওর মনও ভালো লাগবে। ও কি যাবে? বাবা, তুমি বললেও না করবে না। আচ্ছা আমি বলবো। ওকে বাবা। বর্তমানে আসেন। তুমি আমাকে নিয়ে আসলে কেন? এমনি আনছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল আমি রিক্সায় যাব। আমি কিছু না বলে আর কথা মতো রিক্সায় খুঁজলাম। রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল, ওখানে রিক্সা গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম, তখনই ওই বলল, এত দূরে বসেছো কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। বেশি কথা বলো কেন? একটু এদিকে আসো। আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা গন্তব্যস্থানে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়া জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম, আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন, আর ওনারা বলেছেন আগের কলেজে ছাড়পত্র টিসি লাগবে। এর জন্য আমি আঙ্কেল থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরে নিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব, তখনই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীর সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না যে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম, আবার টিকিট কেটে বাসে উঠলাম। তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে, আর আম্মুকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু কোনো সুযোগ নেই। তাদের কাছে আমি অপরাধী, আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভার ডাকে ঘুম ভাঙলো আর বলেন আমরা গন্তব্যে এসে গেছি। ওখান থেকে বাসায় পৌঁছে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শুনতে পারি রাতে অনন্যার জ্বর আসছে, তাই আর কি করা। আঙ্কেল বলে আমি চলে গেলাম কলেজে, আর অনন্যার শরীর খারাপের জন্য যে বাসায় থেকে গেল, কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাসে কই, তাই খুঁজতে লাগলাম। তখন দেখি লাক্কি ওর কলেজে আসতেছে। আমি ওর কাছে গেলাম। কেমন আছো? আমি ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। ওর শরীর খারাপ, তাই আজকে আসেনি। কি হয়েছে ওর? হালকা জ্বর আসছে। ও আচ্ছা। আমাদের ক্লাসরুম কই? আমি খুঁজে পাচ্ছি না। আমার সাথে চল। ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল, আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন ছেলে এসে আমার পাশে বসলো। আমি রাহাত। তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমার নাম আবির। আমরা বন্ধু হতে পারি? অবশ্যই, কিন্তু তুই বলতে হবে। ঠিক আছে, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। চল। রাহাত আমাকে আর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম, হাই আমি আবির। আমি মেহেদি। আমি সারা। আমি রিতা বা সুরভি। আমি রাফি। ওদের সাথে কথা বলতে ক্লাসের ঘন্টা বাজলো। আমরা ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসায় 10 মিনিট পর, তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি ওখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশে শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের লোক কম। লোকটি গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে ওনাকে একটা বেডে শুয়ে দিলাম।
আর ডাক্তার এসে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর আমাদের কাছে ওনার মোবাইল আমাকে দিয়ে বলে 2 লক্ষ টাকা জমা দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, কি করব বুঝতে পারছি না। তখন দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠে বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। ওনাদের পরিচয়টা দিয়েইনি। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন এদেশের টপ ব্যবসায়ী রাহান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রাহান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। তার ওনাদের 5 বছরের একটা বাচ্চা আছে, তার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন, আর কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বললেন, রোগীকে সঠিক সময় আনার জন্য বেঁচে গেছেন। আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? বেড শিফট করার পরে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ উপরওয়ালাকে দেন, আমি আসি। কিছুক্ষণ পরে ওনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। তুমি কই থাকো? এক আঙ্কেল ওখানে। ও আচ্ছা। আমি চাই তাহলে। আচ্ছা যাও, আর শোনো, আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি ওনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞেস করলেন এত দেরি হলো কেন। আমি আজকের ঘটে যাওয়া ঘটনা বললাম। তখন উনি বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম, শরীর ঠিক আছে? অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম। তারপর রুমে চক্কে আসলাম। তারপর গোসল করে এক ঘুমে বিকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে বসতে বসতে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য, তাই আমি বই রেখে খেতে চলে গেলাম। রাতে খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। কার সাথে যেন কথাই না হয় সেই জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিসেবল করে কিছুক্ষণ ফেসবুক থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কী কারণে এই চিন্তা তা না হয় এখন অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রে একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং 5 মিনিটে কলেজে চলে আসলাম। আমি অনন্যা লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলোও আসলো। একদিনই এত বন্ধু? আচ্ছা বাদ দাও। আচ্ছা রাহাত, তোর জেপ নাই? নাই। একদম মিথ্যা বলবি না, তাহলে সাইমাকে? ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। তখন এত কিছু আর আমি জানি না? আমি ওরে পছন্দ করি, কিন্তু ওই আমাকে করে কি না জানি না। ওর বয়ফ্রেন্ড আছে মনে হয়, তাও জানি না। আচ্ছা চিন্তা করিস না, ওর বফ নাই, আমি সব ঠিক করে দিব। সত্যি? তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের আজকে ট্রিট দিতে হবে। আচ্ছা পরে দিব। তা না হলে হবে না, আর সাইমাকেও পাবি না। এই না মানে কখন নিবি ট্রিট? ওই চল, আজকে ক্লাস করব না, আর এখনই ট্রিট দিবি তুই। ওই তোরা বন্ধু নাকি শত্রু? দুইটা। তারপর আমরা আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছে মতো খেলাম। আর বিল আছল্য 1570 টাকা। বেচারা রাহাত একেবারেই ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে আমার একদিন আসবে। তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গাড়ি নিয়ে হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসতেছিলাম। তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। তখন মারতে যাব, তখন ওর চেহারা দেখে মায়া লাগে আর ওই ছেলেটাকে বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করতো, কিন্তু মাও অসুস্থ, আর আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজেছি পাইনি, তাই এই কাজে করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। ছেলেটার বয়স আনুমানিক 16 হবে। নাম কি তোমার? আমার নাম নাইম, প্লিজ ভাই মাইরেন না।
তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিই, আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে ওরে নিয়ে বাইরে আসলাম। আর বাইরে এসে আমার কাছে 500 টাকা কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম, বিক্রি করে তোমার আরও লাভ হবে, ওটা তোমার মায়ের খাবার আর ঔষধ নেবে, আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। ভাই, আপনার মন অনেক ভালো। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু ওর কথা শুনে মায়ের কথা অনেক মনে পড়ল। অজানা কারণেই চোখ থেকে 2 ফোঁটা জল পড়ল। এভাবে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকেলে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে বলল যে ছাদে যাবে, তাই আমি ওর সাথে ছাদে গেলাম। আচ্ছা, ওই ছেলেটার কি করলে? ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতই তারে দেখছি ততই মায়ায় পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন? আমরা তো শুধু বন্ধুর মতো। চুপ হয়ে আছো কেন? না কিছু না, এমনি। ও তাই বলো। একটা কথা বলবো? হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। বলো না কেন? হঠাৎ এমন প্রশ্ন করলো কেন? আরে এমনিতেই বলো। এখন আর কিছুই নাই, আর আমি কোনো মায়ে পড়তে চাই না। আচ্ছা, বলা লাগবে না। এভাবে এখনো না বললেও হতো। ওই দিন কেটে গেল এইভাবে। পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে এসেছে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, তাই আমরা ওদের কাছে গেলাম। এখন ওখানে গিয়ে মেয়েদেরকে দেখে আমি অবাক, কারণ সে হলো লিমা। কেমন আছোস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তা তুই এই কলেজে? কিন্তু তুই এখানে কেন? আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি। যেই ছেলেগুলো তোকে টিচ করতেছিল, আমরা যাওয়ার পরে ওরা চলে যায়। এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ও, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে। আচ্ছা চলেন ওর পরিচয় দিই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসি পরে ওর বাবা অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায়। এরপর ওর সাথে আর যোগাযোগ হয়নি। অতীত শেষ, এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডা স্থানে চলে আসলাম। তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দিই। তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। সকলের পরিচয় হয়ে নিল। তা আন্টি আঙ্কেল কেমন আছে? ভালো আছে। আচ্ছা তুই এখানে আছোস, চল আমাদের বাসায় যাবি আজকে। না, আজকে যাব না, অন্য দিনে। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন। আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি নীলমার দিকে তাকিয়ে আছে, আর আমি চুপি চুপি করে বললাম, কি দেখছস? মামা, ক্রাশ নামক বাঁশ খাইছি। যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর সামিয়া হয়ে গেছে, মানে রিলেশন। ও, রাহাত আর সামিয়া পিছে কথা বলতে বলতে আসতেছে, চলেন ওরা কি বলে শুনে আসি। থাক, অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যা খালাবোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম ওই তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরল আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে ওকে। আমি ওনাদের বাসার ড্রাইভার। ও, অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি ওনের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই আঙ্কেল বলেছিল যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমায় বেতনও দেন। কোনো চাকরির জন্য আমিও আর দ্বিমত করিনি, রাজি হয়ে গেছি। এবার বর্তমানে আসি। আপনি গাড়িতে ওঠেন। তখনই আমার গালে 2টা থাপ্পড় পড়ল।
আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। ওই, আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আর অনন্যাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, ও তোর থেকে বড়, আর ওর সাথে ভালো ব্যবহার করবি। ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে। আর আমি ছোট লোকদের দেখতে পারি না। ভুলে যাস না, সবাই মানুষ। তোকে জ্ঞান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? কারণ আমি ওকে না না, কিছু বলা যাবে না। মনে মনে তখন বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও ওই রকমই। না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা সবাই চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি জনই আছে। আমি এসে পড়বো তখনই মাহি ডাক দিল। এই ড্রাইভার, এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। তখন বললো, তুই এখানে কেন? আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে তো আসতামই না। নেক্সটে যেন আর কোনো এমন না হয়। আচ্ছা হবে না। তখন ওই আসবে না মানে কি? ওই আসবে না, তাতে কোনো সমস্যা নেই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে। সবই আমার কপাল, কিছু করার নেই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাতে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পর মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? ও তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে বলে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোরে ছাড়বো না। আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্যই করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাবে। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আর আড্ডা বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে, শোন, তোর কি বয়ফ্রেন্ড আছে? না, নেই। কেন? তাহলে তো ভালোই হলো। আর কি, মেহেদি তোরে লাইক করে, তোর কি ভালো লাগে? করা যায়, খারাপ না। আচ্ছা ওরে বল দিস, আমি রাজি। আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলতেছিলে? একটু ওয়েট করো, জানতে পারবে। আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দেবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কী কারণে ট্রিট, এমনকি মেহেদিও জানে না। কি কারণে আমি ট্রিট দিব? সকলে বলল, কারণ। আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি নাকি? আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব, আমার বেলায় মনে আছে? আমার কপালে আজকে খারাপই আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে। চলে যাওয়াতে বাঁচলাম আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়ার মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার ভাব থেকে বোঝাই যায় যে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই, সেখানে ওকে নিব কিভাবে? যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে ফিরে যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল বলল ওনার সাথে আজকে অফিসে যেতে হবে, যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর
কলেজে যাওয়া হবে না, তাই অনন্যা একাই চলল কলেজে। চলো এখন। আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছাতে একটু লেট হয়ে যায়। আঙ্কেলের ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে, তাই আমি আঙ্কেলের সাথে দেখলাম অনেকের কাজে গতি স্লো, ঠিকমতো কাজ করতেছে না, কিন্তু আমি কাউকে কিছু বললাম না, শুধু দেখে গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল এখানেই আছেন। তাই আঙ্কেল, অফিসের লোকদের কাজের গতি অনেক কম। ওদের তো কাজ সঠিকভাবে করা উচিত, বেতনও অনেক বেশি দেওয়া হয়। এদিকে অনন্যা কলেজে চলে গেল আর আড্ডা স্থানে চলে গেল। তখন কি রে, আবির আসলো না কেন আজকে? ও বাবার সাথে অফিসে গিয়েছে। আচ্ছা। অপরদিকে আমান সাহেব আরিফের সব কিছু বুঝিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমিও একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মীরা তো তাদের কাজ ঠিকমতো করতেছে না, এর কারণ কি? না, আজকেই খোঁজ নিতে হবে, আর কাজ ঠিকমতো করলে আরও অনেক বেশি লাভবান হওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। তখন বেশ কয়েকজনকে ডেকে নিলাম। আচ্ছা, আপনারা আপনাদের কাজ ঠিকমতো করছেন না কেন? আমাদের পরিশ্রম হয় অনেক, আর সেই তুলনায় টাকা অনেক কম পাই, আর অন্য ফ্যাক্টরিতে আরও ভালো টাকা পেতাম। আপনারা কত বেতন পান? 10,000 টাকা। সিট। এই কথা বলে টেবিল থেকে বাড়ি দিলাম। আর আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা, আর আপনাদের উপরে যারা তাদের বেতন 20,000, কিন্তু আপনারা পান 14। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা কাজের মন দেন। তাদের এখন খুশি খুশি লাগতেছে, তারা কাজে গেল। তবে এখন আমার কাজ করতে হবে। সেই সকল কাজ করছে। আমি আঙ্কেলের রুমে গেলাম আর সব কিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন। সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। মানে আপনার দেখার প্রয়োজন নেই, ওইগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু আপনার কষ্ট হবে। আপনাকে আনতে বলছি। আচ্ছা, আনছি। এই বলে ম্যানেজার চলে গেল। আর কিছুক্ষণ পরে আস্ত খাতা নিয়ে আঙ্কেল আমাকে বললেন। দেখে আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিজের নামে করেছে। এটা আঙ্কেলকে বলার পরে আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পরে দেখলাম ম্যানেজার পকেট থেকে কী যেন বের করছে। পরক্ষণেই খেয়াল করলাম আর তার হাতে রিভলভার। আর আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখনই আমি আঙ্কেলের টেবিলে বা আমার হাতের কাছে থাকা কাঁচের গ্লাস নিতে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারলাম। তখনই তার হাত থেকে রিভলভার পড়ে গেল, আর আমি তা নিয়ে তার দিকেই তাক করলাম। এদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি এসে পড়েছে। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেপ্তার করে। যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিল। তারপর পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক, কেন পুলিশ এসেছে বা কী কারণে ম্যানেজারকে ধরে নিয়ে গেল। আমি গিয়ে, আপনাদের যেই ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার অ্যাকাউন্টে জমা করতো, তাই তাকে ধরে নিয়ে গেছে। শুনেন, সকল স্টাফদের বেতন 15,000 টাকা, তার উপরে যারা আছেন তাদের 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠল। আমি আরও বললাম, এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরও বাড়ানো হবে। এখন থেকে আমরা আমাদের সর্বত্র দিয়ে কাজ করব। তাহলে যে যার মতো কাজে চলে যান। তখন সবাই যে যার মতো কাজ করতে লাগলো। সেদিনের মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আসতে রাত হলো, তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য টেবিলে গেলাম। এখনও তো নতুন ম্যানেজার লাগবে। নতুন ম্যানেজার লাগবে মানে? আরেকজন কই গেল? তখন আঙ্কেল সব খুলে বললেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েই দেয়, তাহলে ম্যানেজার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব, তাই আমরা দুজন আমি আর অনন্যা কলেজে গেলাম আর কি, প্রতিদিনের ন্যায় আড্ডা দেওয়া। আচ্ছা, তোদের ইচ্ছা কি? বড় হয়ে কি করবি? ছেলে ফ্রেন্ড 3 জন বলল আবদুল্লার গ্রুপ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, আরেকজন বলল আমার বাবার ব্যবসা করব, আর মেয়েগুলোর কথা কি বলবো, স্বামীরটাই বসে বসে খাবে মজা করে,
আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর মেহেদি দুজনে সাইমা আর আমার স্কুলের জীবনের বেস্ট ফ্রেন্ড। নামটা মনে আস্তে আস্তে না, সাথে সাথে প্রেম করছে। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম রাতে খাওয়ার পরে। ভাইয়া আমার সাথে কেন এমন করলো? আমি তো তার কিছু করিনি, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল, তাও আবার কোনো এক মিথ্যে অপবাদে। আমি কি তার কখনো আর আগের জায়গায় যেতে পারবো না? সারা জীবন কি এভাবেই থাকতে হবে কোনো এক মিথ্যে অপবাদ নিয়ে? এটা চিন্তা করে চোখের জল চলে এসেছে। চোখ একটাও বিশ্বাসঘাতকতা করে নাই, চাইলেও কেন যে চোখের জল আসে কে জানে। অনেক দিন তো হলো মায়ের সম্পর্কে জানি না, তাই আমি আমার ফুফাতো ভাইকে, যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অনন্যা শুনে ফেলেছিল, ফোন দিলাম। আর পরক্ষণেই সে রিসিভ করলো। কেমন আছিস? ভালো আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আবির। শুন, মা কেমন আছে? তেমন ভালো না, তোর কথা অনেক বলে। তবে শোন, তোর এই ব্যাপারে বাহিরের কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই আর দেখি রায়পুরে তোর যে খালামণি থাকতেন তারা এসেছেন। তখন তিনি তোর কথা বলছিল। আপু, তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না। ও, ওই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল আবির, তাই তাকে ওর ভাই মারে, প্লাস অনেক কথা বলে, যে কারণে বাসা থেকে চলে যায়। আর কেমন যেন বাসার আলোটা নিভে যায়। এই বলে আম্মু কান্না করে দিলেন আর বলল, আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি। আর বল, তুই কেমন আছিস? কোনো টাকা লাগলে বলিস। এই হলো বন্ধুত্ব, যেখানে সব কিছু ক্ষুদ্র। আমি ভালো আছি, আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, লাগলে বলবি। ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মায়ের কথা শুনে ইচ্ছে করছিল, তাই মার ফোনেই ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ। এখন কি করি? ও, ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায়। যেই ভাবা সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। আপনারা হয়তো ভাবতেছেন কেন হাসানকে বললাম না মাকে ফোন দিতে, কারণ হাসান বাড়িতে নেই, তাই আর ফোন দিয়ে কথা বলতে পারিনি। গল্পে ফিরে যাক। হ্যালো, কেমন আছেন ভাবি? কে? আবির? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা কই? মার কাছে একটু দেওয়া যাবে? মার কথা শুনে অনেক ইচ্ছে করছে। আর ভাই কই? তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো। কে ফোন করেছে? কেমন আছো মা? কে? আবির? এই বলে আম্মু কেঁদে দিল। আমার এই চোখের পানি এসে গেল। বাবা, তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয়। না হলে তুই কই আছস বল, আমি এসে তোকে নিয়ে আসবো। না আম্মু, যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যে প্রমাণ না করা পর্যন্ত আমি আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি অনেক। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাজে মনোযোগ। তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এভাবে তো চলে না, একজন ম্যানেজার লাগবে। তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, গ্রুপ অফ দ্য ইন্ডাস্ট্রি, অনন্যাদের কোম্পানির নাম। এর জন্য ম্যানেজার নিয়োগ করা দেওয়া হবে। আর 2 দিন প্রুভ করি। 2 দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যে কারণে আমি ইন্টারভিউ নিতে যাই। বলে রাখা ভালো, আমি এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে 4 প্রার্থী ব্যক্তিকে ম্যানেজার পদ নিলাম। ও, আপনারা তো বুঝতে পারছেন না, চলেন ফ্ল্যাশব্যাক। এদিকে 8-10 জন লোক বসে আছে, তখন ইন্টারভিউ শুরু হবে। তো তারা একের পর এক সাথে কথা বলছে। আজকাল চাকরির যেই অবস্থা, ঘুষ ছাড়া চাকরি খুব কষ্টকর। আমি 10 লক্ষ জমিয়ে রাখছি ভালো কোনো চাকরির জন্য। এখন টাকাই সব, টাকা দিলে চাকুরি হবে, না হলে না। আপনি চাকরি পেলে কি করবেন? সব জায়গায় টাকা দেখে না, অনেক জায়গা। আর আমি নিজের জন্য না, এই কোম্পানির জন্য চাকরি করব, কেননা এর দ্বারাই আমার জীবন চলবে। যে কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, এমনকি জীবনও দিয়ে দেব। আমি এখানে কাজ করে নিজের জীবন গড়াবো।
আরও কয়েকজন আরও অনেক কথা বলল, আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরে থাকা অফিসে কেউ চিনতে পারেনি। আর একটা কারণ আছে, কেননা আমি অফিসের আগে মাত্র একদিন এসেছিলাম। এর জন্য তো উপরে বর্ণনা অনুযায়ী যখন আমি 4জন ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বলল, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম। আর ওর কথা ঠিক আছে, যে কারণে তাকে সিলেক্ট করেছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, আর ওর সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরের দিন আমি আঙ্কেল আর অফিসে গেল না, তাই আমি একাই গেলাম অফিসে। ধরতে গেলে আমি বস সেদিনে গিয়ে। স্যার আসতে পারি? আসো আর বসো। ধন্যবাদ স্যার। স্যার আমার কি কাজ করতে হবে বলেন? আমি তাকে তার সকল কাজ বুঝিয়ে দিলাম। এখন তো বলবেন অয়নকে। অয়ন হলো এখন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কয়েক মাস পর বা আমার প্রথম বর্ষের ফাইল এক্সামের রেজাল্ট পরের দিন অনন্যার বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্য পায়ে বাড়িয়েছি। আপনারা তো বুঝছিলেন না কেন বের হলাম, তা না হয় পরেই জানবেন। ভাবছিলাম যেন যেন আমার সাথেই এমন হয়। আমি কি এমন করেছি মিথ্যে অপবাদে বাসা থেকে বের হওয়া? এদিকে আমার ভাইয়া মানে রাজ মনে মনে, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই তো আমার আপন কেউ না, যে কারণে তোর সাথে এমন করেছি। আমি চাইনি এই বিশাল সম্পত্তির অধিকারী অন্য কেউ একজন হোক। আমার এই পাপ জীবনে ক্ষমার অযোগ্য। জান্নাত মনে মনে, আবির, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করব? তখন তো আমার করার কিচ্ছু ছিল না, আমার কোনো দোষ ছিল না। কয়েক মাস পর আজকে অনন্যাদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেঁটে চলেছি। তো কয়েক মাস আগে ফ্ল্যাশব্যাকে ঘুরে আসছি কি হয়েছিল তখন। আমি অয়নকে বা নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যায় না, তাই আজকে আঙ্কেলের অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবার কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজারে অনেক জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তাই কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেদিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট্ট মেয়ে, বয়স 10 থেকে 11 হবে, ফুল বিক্রি করছে। আমি ওর কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল নিয়ে যান ভাইজান। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম আর ওরে টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম। তখন আচ্ছা, ফুলগুলো নিলে কেন? তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? তোমার মনে আছে যেদিন তোমার বাসায় ছাদে প্রথম যাই, সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল। ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম, আর তাকে দেখে বোঝাই যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আর 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম আর বললাম কালকে ঠিকানায় আসতে বললাম। তো পরের দিন সবাই ঠিকমতো চলে আসলো। আমরা ছোট্ট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, ওটাতে উঠে গিয়ে আমি মাঝামাঝি একটা সিটে বসেছি। আমার পাশে অনন্যা বসেছিল, আর সে বসেছিল জানালার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। সরি কেন? আমার কাঁধেই তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল, তাই আর
সমস্যা হয়নি। এক রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরে খাওয়ার খেলাম, তারপর এক ঘুম। তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে। অপরদিকে আগে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে থাকে হোটেলের সামনে, কেননা তারা কলেজের থেকে 3 দিনে বনভোজনে চট্টগ্রাম এসেছে। তাদের এখানে আসতে বিকাল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে যায়। এদিকে চোখ মিলিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সাথে ছিল রাহাত। ওই হারামি, ওঠোস না কেন? কয়টা বাজে দেখ। কয়টা বাজে? সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখনও ওঠোস নাই? ওঠ, না হলে পানি মারবো হালা, ঘুম পাগল। আরে উঠতেছি, পানি কেন আবার? ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে নিলাম। অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে, তাই তখন কেন, কি হয়েছে? কানে কানে এখানে আমার আগে কলেজের ছাত্র, শিক্ষকদের দেহাল যাচ্ছে আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মোড় দিলাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত। কী রে আবির, কেমন আছোস? তোরে কতদিন ধরে দেখি না, তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে আসছোস? না মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে এক মেয়ে দেখে মনে হয়েছিল যে হাসি খুশি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। ভালোই আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমরা ফোনে একটা কল আসলো। আমি বললাম আমি আসতেছি। কিছুক্ষণ সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি, আমাকে কিছুক্ষণ পরে একটা কল দিবা। ওকে। আর জান্নাত আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছুটা দূরে। এখন বর্তমান আমি আসছি রে, এখানে একটা কাজে এসেছিলাম। বসে ফোন দিতেছে তাই যেতে হবে, মিথ্যে বললাম। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি। অযথা আর মায়া বাড়িয়ে লাভ নেই, সে তো ছলনাময়ী আর তাকে তো আমি ভালোবাসতাম, কিন্তু এখন ঘৃণায় বসবাস। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম আর জান্নাত যেই কয়দিন ছিল আর দেখা হয়নি। আমরা দিনগুলো ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই মাসে অন্যদের কোম্পানি বাংলাদেশের টপ 15-এর মধ্যে 13 নম্বরেতে এসেছে। আজ পরীক্ষার রেজাল্ট দিবে। এর মাঝে পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম আর কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে, কেননা তাকে শাড়ি পরতে দেখিনি কখনো। আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ। অনন্যা আমার সামনে এসে তুড়ি বাজালো। তখন আমার ধ্যান ফিরল। আমি কিছুটা লজ্জা ফিল করলাম। আজকে এত সাজ কী কারণে? পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আজকে রেজাল্ট দিবে, তা আপনারা আগে থেকেই জানেন। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, তো কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমরা সবাই ভালো রেজাল্টই হলো, যদিও আমি প্রথম হয়েছি, এর অনন্যা দ্বিতীয়, আর বাকি যে কয়েকজন ছিল সবার রেজাল্ট টপ 20-র মধ্যে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলো। তখন চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে? গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম, আর তা ছিল পার্ক। তা তুমি এখানে নিয়ে আসলে কেন? চলো ভেতরে। আমি ভেতরে গেলাম, কিছুক্ষণ কথা বলি। আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। বলো, কি বলবে? জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দেবে তোমার হাতটা ধরে হাঁটতে? প্রমিস, ছেড়ে যাব না কখনো। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। আমিও তো ওর প্রতি দুর্বল। কিছুক্ষণ চুপ থেকে আমাকে একটু ভাবতে দাও। আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল। আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি
আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে। তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। কী লেখা তা অনন্যার ক্লাস থেকেই পড়ে নিয়েন। এদিকে আঙ্কেল মনে মনে, একজন বিশ্বাসী লোক পেয়েছি, তার সাথে আমি অন্যর বিবাহ দিব। একদম আমার মনের মতো ছেলেটা। পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আমার রুমের দিকে এসে দেখে আমার রুম হালকা চাপানোর ভিতর থেকে লক করা ছিল না। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। রুমের ভিতরে গিয়ে দেখে আমি নেই, ওয়াশরুমে দরজা খোলা। সে ভাবলো এত সকালে সে কোথায় গেল। তখন আর চোখের টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো, আর তাতে একটা নোট লেখা। আর অনন্যা নোট পড়তে লাগলো। আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম। কিভাবে জানতাম? আমি তোমার ডায়েরিটা পড়ে জেনেছিলাম। আর হ্যাঁ, তুমি ওই দিন তোমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলে, আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম, আর সাথে ডায়েরিটা পাই। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার মা বাবা যদি আমাকে নাও মেনে নেয়, তুমি আমার সাথে যে কোন জায়গায় যেতে প্রস্তুত। কিন্তু আমি এতটা স্বার্থপর নয় যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও, আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকেই বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হতে পারে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। এটি তোমার আবির। এটা পরে অনন্যা কাঁদতে থাকলো। তখন আঙ্কেল আসলেন। কাঁদছিস কেন? তখন অনন্যা আঙ্কেলের চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে। আঙ্কেল চিঠিটা পড়ে বসে পড়লেন আর বললেন, সে একবারও তো বলতে পারতো। আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ না, সে আবির। আমি কি জানতাম যে চলে যাবে? আমি কিচ্ছু জানি না, তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। চিন্তা করিস না, সে তোর ভাগ্যই থাকলে এমনিতেই আসবে, আর আমি তাকে খুঁজেই বের করব। তাই যেন হয়। হ্যাঁ, আর কিছুদিন আগে আঙ্কেল বলেন, আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না। ছেলেটা অনেক ভালো, আর পড়ালেখা শেষ হলে দিয়ে দিব। তখন অনন্যা দেখলাম খাট টেবিল থেকে চলে গেল, আর আঙ্কেল মুচকি হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা কোনো গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এসব কথা ভাবছিলাম আর হাঁটছিলাম। তখন একজনের সাথে ধাক্কা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। আজব তো, দেখে চলতে পারেন না? আমি কিছু বললাম না। তখন ছেলেটি আমার দিকে তাকিয়ে, ভাই আপনি? আপনারা তো বুঝেছেন, ছেলেটা আর কেউ না, নাইম। এই সেই ছেলে যে অনন্যার মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছে কে এই ছেলেটি। কেমন আছিস তুই? আর আমাকে তুমি করে বলবি? ভাই আল্লাহর রহমতে ভালোই আছি। আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর দোকানে 2জন কর্মচারী আছে। তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আমি কোনো রকম আচ্ছা একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আর কোনো একটা কাজ খুঁজে নিব। আমি বাড়ি থেকে চলে এসেছি, তাকে বলেছি, আর কি কারণ এসেছি তা বলিনি। অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথে থাকবে। 3 রুমের ফ্ল্যাট একটা খালি পড়ে থাকে। তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছেন। আচ্ছা চল। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল, আর তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি। আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায়। এই বাসাটা অনন্যাদের বাসা থেকে কয়েকটুকু দূরে। রিক্সাতে আসলে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহরে এক বাসা থেকে অনন্যার বাসার লোকেদের চেনা যায় না, আবার এত দূরে তো কখনো সম্ভবই না। আমি রুমে প্রবেশ করলাম। মা দেখো কাকে এনেছি। কাকে এনেছিস? ওই যে তোমাকে যার কথা বলতাম, ওই ভাইয়াটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন, আর নাইম বলল, সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিলেন। দুপুরে খাওয়া দাওয়া করে নাইম আমাকে নিতে একটা দোকানে গেল, কিছুটা বড় দোকান। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল, এটা আমার দোকান। তাহলে তো অনেক উন্নতি হয়েছে। সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম, আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজের এক সার্টিফিকেটও টিসি আনলাম।
টিসি আনলাম এর জন্য যে অনন্যার সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝারি, প্রায় 200-300 কর্মচারী রয়েছে। এখানে যেই লোক প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই যে সকল প্রশ্ন জিজ্ঞেস করলো সব ঠিক উত্তর দিলাম। যদিও আমি আয়রান চৌধুরী অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কেননা ওনার সাথে আমার চৌধুরী বা অনন্য বাবার ব্যবসায়ী সমর্থক ভালো আছে। ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ওখানে যাব না। তো এখন বর্তমানে ফেরা যাক। এখানে চাকরি সম্পন্ন হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হয়ে 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর ওনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়েছে তাই আমাকেও অন্য কোনো এক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় কয়েকটুকু দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে। আর নাইমও এখন ইন্টার সেকেন্ড বর্ষে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসের প্রথম দিন, এভাবেই নিজেকে প্রস্তুতি করেছি। অফিসে গিয়ে আমার ডেস্কে দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। আচ্ছা আমি আসছি, এটা বলে পিয়ন চলে গেল। আমি বসের রুমের দিকে যেতে রাখলাম। এর মাঝে অফিসে কিছু বিকরণ দেয়। এখানে ওরা সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি ভালো। এর মাঝে আমি বসের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি বা বংশের নাম খান। বয়সে আমার মতোই হবে। ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছে, বাবার একমাত্র ছেলে। তা আপনার নামই তো আবির? এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও, আজকেই দিতে হবে এটা। আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম। আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন। এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমার এই বিষয়ে ধারণা আছে, ভালোই তা পেরেছি। সেদিনের মতো আরও কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তা আমি জানতাম না। কেন নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। আমার ফোন কেনার কারণ, আগের ফোন আমি অন্যদের ওখানে রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে হাসানের কাছে ফোন দিলাম। মা কেমন আছেন? কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়ের অফিসটা অনেকটা বড় হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000। আগে বাসায় আর থাকি না, অফিস থেকে যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি। সাথে একজন কাজের মেয়ে আছে, কেননা স্যার আমার কাজ থেকে আমাকে প্রমোশন দিয়েছেন। স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে। কি জন্য? আমার 2য় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে। আচ্ছা ঠিক আছে। আর এই কারণে আমি 15 দিনের ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক, কেননা সে আর কেউ না, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। স্যার আপনি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমি তো এখানেই পড়ি। তাহলে তো ভালোই হলো, আজ থেকে এখানে কোনো স্যার নয়, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি, নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আচ্ছা স্যার, তো জয় আমার পাশের সিটে, স্যার মানে জয়ের সিট পড়েছে, তাই দুজনে হেল্প করতে সিটটা দিলাম। হেল্প করে পরীক্ষাটা দিলাম ঠিক মতো। করতে না পারায় পরীক্ষা এত ভালো হয়নি। তবে যেদিন রেজাল্ট দিল তলহন দেখলাম আমি আর জয় দুজনেই 20-র মধ্যে টপ করেছি। এভাবে কয়েক মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু। সে যেখানে যায় আমাকে নিয়ে যায়, এমনকি তার বাসায়ও অনেকবার গিয়েছি। এমন একদিন অফিসে কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর সেখানে যাওয়া হলো, তা ছিল সিলেটে। আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম। আর সিটে যে বসার সময় এক ঘটনা ঘটলো, জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়লো। তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে বাসে উঠলো, আমার সমবয়সী হবে, আর আমার পাশে এসে বসলো। আমি আরেকটু জানালার দিকে সরে বসলাম। হ্যালো ভিউয়ার্স এবং গল্পপ্রেমীরা, আপনাদের মনে হয়তো
সন্দেহ জেগেছে গল্পটা কি এখানেই শেষ? না, একদমই না। পরবর্তী সিজন খুব শীঘ্রই আপলোড করা হবে। ততক্ষণে সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে এভাবেই ভালোবাসা দিতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী সিজনে। খুব তাড়াতাড়ি পরবর্তী সিজনটা আপলোড করা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।